কি করবেন যদি আপনার ফ্লাইটের বিমানটি আমাজনের মতো ভয়ঙ্কর জঙ্গলে ক্র্যাশ করে? যদি বিমানেই তাকে একজন সাইকো কিলার? ঠিকই ধরেছেন, কথা বলছি 9 বডিজ ইন এ মেক্সিকান মর্গ নিয়ে। তো শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটি যাত্রীবাহী বিমান থেকে, যা আমেরিকার দিকে যাচ্ছে। তখন একজন যাত্রী অবাক হয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে জানতে চায় হঠাৎ করে ফ্লাইটের রুট কেন বদলে দিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানায় আসল রুটে আবহাওয়া খুব খারাপ ছিল, তাই পাইলট নিজেই সিদ্ধান্ত নিয়ে রাস্তা বদলে দিয়েছে। আর এখন বিমান আমাজনের উপর দিয়ে যাচ্ছে। এই ফ্লাইটে মাত্র 8 জন যাত্রী ছিল, তাই কেউ এই ব্যাপারটা বেশি সিরিয়াসলি নেয়নি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে পুরো বিমান জোরে জোরে কাঁপতে শুরু করে। পাইলট লক্ষ্য করে যে হঠাৎ বিমানের জিপিএস সিস্টেম একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। কন্ট্রোল প্যানেলও রেসপন্স করছে না। পাইলট তাড়াতাড়ি বেস স্টেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আনলাকিলি এই চেষ্টাও বিফলে যায়, কারণ রেডিও কমিউনিকেশন সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, পাইলটের মনে আগে থেকেই একটা সন্দেহ ছিল যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সে যেভাবেই হোক প্লেনটা সামলে রেখে নিজের ফোনে শেষ এক ভিডিও রেকর্ড করতে শুরু করে। ভিডিওতে সে বলে এই বিমানে এমন কিছু ছিল যা দেখে তার আগে থেকেই সন্দেহ হয়েছিল। এবার বিমান দ্রুত নিচে পড়তে শুরু করলো। সামনে ঘন জঙ্গল আর উঁচু পাহাড় দেখা যাচ্ছিল। পাইলট যতটা সম্ভব গাছের ডাল ব্যবহার করে বিমানের স্পিড কমানোর চেষ্টা করে, যেন দুর্ঘটনার প্রভাব একটু হলেও কম হয়। কয়েক কিলোমিটার নামার পর অবশেষে বিমান থেমে যায়। সেখানে থাকা সব যাত্রী জীবিত আছে, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যে সিট বেল্ট পরেনি সে ঘটনাস্থলেই মারা যায়। বর্তমানে তারা ভয় পেয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে এখন তারা কি করবে। প্রথমে তারা নিশ্চিত করে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কেউ গুরুতর আঘাত পেয়েছে কিনা। তারপর দুজন যাত্রী দ্রুত ককপিটে ঢুকে পাইলটের অবস্থা চেক করে। কিন্তু সেখানের অবস্থা দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। কয়েকটা বড় গাছের ডাল পাইলটের বুকের মধ্যে ঢুকে গিয়েছিল, তবুও সে কোনোভাবে বেঁচে ছিল। তারা ধীরে ধীরে সিট সরানোর চেষ্টা করে, যাতে পাইলট ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তখন হঠাৎ বিমানের বাইরে আগুন লাগার শব্দ হয়। সবাই দ্রুত বিমানের বাইরে বেরিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টায় লেগে পড়ে। কারণ যদি পুরো বিমান পুড়ে যায় তাহলে রেস্কিউ টিম আসার আগে ওরা কোথায় থাকবে। কিছু সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখন 8 জন যাত্রী একসাথে বসে বোঝার চেষ্টা করে রুট বদলানোর পর তারা আমাজনের কোন জায়গায় এসে পড়েছে। কারো ফোনে একটু সিগন্যাল ছিল না। মানে এর ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করা প্রায় অসম্ভব ব্যাপার। এই জঙ্গল শত শত মাইল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এখান থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসাও এক প্রকার অসম্ভবের মতো। সবচেয়ে বড় সমস্যা ছিল বাইরের কেউ জানতো না তাদের বিমান এখানে ক্র্যাশ হয়ে গিয়েছে। মানে কেউ তাদের খুঁজতে আসবে না। তখন যাত্রীদের মধ্যে জ্যাক নামের এক ব্যক্তি বলে সবাইকে পরিচয় দেওয়ার জন্য। উনি বলেন যদি সবাই একে অন্যকে বুঝতে পারি তবেই সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো সামনে কি করা দরকার। জ্যাক নিজের পরিচয় দিয়ে বলে সে একজন ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর। তার কাজ লোকজনকে ইন্স্যুরেন্স ফ্রড করতে না দেওয়া। সে একটা মামলা শেষ করে আমেরিকায় ফিরে যাচ্ছিল। এরপর আরেক যাত্রী নিজের নাম কেভিন বলে, সে পেশায় একজন ডাক্তার। কেভিন বলেন বেশ কয়েক বছর ডাক্তারি করার পর সে মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা শুরু করেছে এবং এ কাজের জন্যই সে আবার আমেরিকায় ব্যাক করছিল। ডক্টর কেভিন পাইলটের অবস্থা দেখে বুঝে যায় তার ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য সে কথা বলতে পারছিল না। তবে পাইলটই একমাত্র মানুষ যিনি হয়তো তাদের এখান থেকে বের করতে পারতেন, তাই তাকে যে কোনোভাবে বাঁচানো জরুরি ছিল। এরপর তৃতীয় যাত্রী নিজের নাম ক্রিস্টি বলেন। ক্রিস্টি বলেন তার বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে ভালো লাগে এবং সে তার ট্রাভেলিং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কিন্তু যখন তাকে তার অতীত নিয়ে প্রশ্ন করা হয় তখন কিছুই বলতে রাজি হয় না। চতুর্থ যাত্রী ছিলেন কার্লোস। সে একজন রেসলার আর মূলত মেক্সিকোর বাসিন্দা। এক ফাইটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সে আমেরিকায় যাচ্ছিল। এরপর এক তরুণ দম্পতি নিজেদের পরিচয় দেন। তাদের নাম ড্যানি আর এমি। তারা বলে তাদের সম্প্রতি বিয়ে হয়েছে আর হানিমুনে আমেরিকা যাচ্ছিল। শেষে বাকি রইল এক মধ্যবয়সী দম্পতি ডেভিড আর লিসা। তারা আমেরিকার এক ছোট শহরে হোটেল চালাতো, কিন্তু ডেভিডের হৃদরোগের অপারেশনের জন্য তারা বাইরে যাচ্ছিল। এভাবে সবাই একে অপরের সম্পর্কে জানে। বাকি ছিল আঘাতপ্রাপ্ত পাইলট। সে তো কথাই বলতে পারছিল না।
তখন জ্যাক সবাইকে বলে আগে বিমানে থাকা সব খাবার আর পানি একত্র করে রেশন হিসেবে ভাগ করে নিতে হবে, যাতে বুঝতে পারে কতদিন বেঁচে থাকা সম্ভব। ওরা চেক করে দেখে খাবার আর পানি সর্বোচ্চ 3 দিন চলবে। তারপর জ্যাক বলে যদি বৃষ্টি আসে ওদের বিমানটায় আশ্রয় নিতে হবে, তাই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের লাশ বাইরে কোথাও দূরে রাখতে হবে, যাতে বিমানের ভিতর জায়গা থাকে। সবাই মিলে ছোট ছোট কাজগুলো শেষ করে। এখন তাদের সামনে বড় প্রশ্ন, এখান থেকে কিভাবে বের হওয়া যায়। এরপর জ্যাক আর বাকিরা আহত পাইলটের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে বিমানে কি কোনো স্যাটেলাইট ফোন আছে, যা দিয়ে তারা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে। তারা আরো জানতে চায় ফ্লাইট কেন রুট চেঞ্জ করে এই জঙ্গলে এসে পড়েছে এবং কোনো খারাপ আবহাওয়া ছাড়াই হঠাৎ কিভাবে ক্র্যাশ করে গেল। পাইলট কিছু বলার চেষ্টা করে, মনে হচ্ছিল সে বড় কোনো রহস্য জানে কিন্তু বলতে পারছে না, কারণ তার ভোকাল কর্ড কাজ করছে না। তখন জ্যাক বলে যেহেতু কেবিন একজন ডাক্তার তাই তাকে পাইলটের চিকিৎসা করা উচিত, কিন্তু কেবিন দ্রুত বারণ করে দেয়। সে বলে পাইলটকে বাঁচানোর জন্য সার্জারি করতে হবে, আর এই জঙ্গলে তার কাছে ঠিকঠাক মেডিকেল যন্ত্রপাতি নেই, ওষুধও নেই। যদি এখন সার্জারি করে সম্ভবত পাইলট আরো দ্রুত মারা যাবে। তাই সবাই সিদ্ধান্ত নেয় এখন পাইলটের ভালো হওয়ার অপেক্ষা করা বেটার হবে। এরপর লিসা বিমান থেকে খাবার বের করে সবাইকে একটু একটু ভাগ করে দেয়। খাওয়ার পর সবাই আশা করে যে ওরা এখান থেকে বের হয়ে যেতে পারবে। তখন ক্রিস্টি পাশের একটা উঁচু পাহাড়ের দিকে তাকিয়ে বলে ওরা যদি পাহাড়ের উপর যায় তাহলে কোনো কোণে সিগন্যাল আসতে পারে, তাই ওদের সেখানে গিয়ে চেষ্টা করা উচিত। কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সবাই ঠিক করলো পরের দিন সকালে তারা পাহাড়ের দিকে যাবে। তখন পাইলটের অবস্থা হঠাৎ করে আরো খারাপ হতে শুরু করে। এবার ট্রিটমেন্ট করতে না চাওয়া কেবিনও বুঝতে পারে যদি কিছু না করা হয় তাহলে পাইলট এমনিই মারা যাবে, তাই সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেভিন বলে এই পরিস্থিতিতে যে কোনোভাবে পাইলটের সার্জারি করার চেষ্টা করবে। এখন তাকে বাঁচাতে পারবে কিনা সেটা তার ভাগ্যের উপর নির্ভর করে। কেভিনের কথা শুনে বাকিরা বিমান থেকে জরুরি জিনিসপত্র খুঁজে আনে। তারা একটা সবজি কাটার ছুরি, মদ আর অন্যান্য ছোটখাটো জিনিস জমায় যা সার্জারিতে কাজে লাগতে পারে। এরপর কেবিন ব্যথানাশক না দিয়েই সার্জারি শুরু করে। ব্যথায় পাইলট তড়পাতে থাকে, কিন্তু ভাগ্যের সাহায্যে সার্জারি তুলনামূলক ভালো হয়। সার্জারি শেষে কেবিন জানায় পাইলট যদি রাতভর আরাম করে তাহলে হয়তো সকালে তার অবস্থা ভালো হয়ে যাবে, কিন্তু কারোর ধারণা ছিল না রাতে তাদের সঙ্গে কি হতে চলেছে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়েছিল তখন একজন মাস্ক পরা লোক চুপচাপ আহত পাইলটের কাছে চলে আসে। সে পাইলটের মুখ বন্ধ করে শ্বাসরোধ করে আর কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট মারা যায়। পরের দিন সকালে যখন সবাই উঠে পাইলটের লাশ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ আগের রাতের সার্জারির পর তার অবস্থা অনেক ভালো ছিল এবং পাইলট তাদের কিছু জরুরি কথা বলার জন্য প্রস্তুত ছিল। ডাক্তার কেবিন পাইলটকে পরীক্ষা করে বলেন তার শরীরে কোনো ইনফেকশন ছিল না, তার মানে পাইলটের মৃত্যু সাধারণভাবে হয়নি। এবার সবাই আলোচনা করে রাতে পাইলটের তত্ত্বাবধান করা উচিত ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। অবশেষে তারা ভাবে হয়তো পাইলটের মৃত্যু আঘাতের কারণে হয়েছে, তাই তারা পাইলটের লাশ ফ্লাইট অ্যাটেন্ডেন্টের লাশের কাছে একটা গাছের নিচে রেখে যায়, যাতে যদি কখনো কোনো রেস্কিউ টিম এখানে আসে তাহলে দুটো লাশ পরিবারের হাতে পৌঁছে দেওয়া যাবে। কিন্তু কারো নজর পড়ে না পাইলটের পকেট থেকে তার ফোন নিচে পড়ে গিয়েছিল, আর ড্যানি চুপচাপ ফোনটি তুলে নেয়। যখন এমি এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন ড্যানি কাউকে কিছু বলতে বারণ করে, কারণ এখন আর কারোর উপর বিশ্বাস ছিল না তার। এরপর ড্যানি একা লুকিয়ে পাইলটের ডেড বডির কাছে যায় আর তার একটি আঙ্গুল কেটে নেয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করার জন্য। ওদিকে মধ্যবয়সী দম্পতি ডেভিড আর লিসা একে অপরের সাথে কথা বলছে। লিসা তার স্বামীকে বলে আমার মনে হয় না পাইলটের মৃত্যু স্বাভাবিক ছিল, আমি তো আগে একটা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছিলাম, তখন একটা রোগীকে শ্বাসকষ্টে মারা যেতে দেখেছিলাম। লিসা বলে পাইলটের মুখও ওই রোগীর মতো কালো হয়ে গিয়েছিল, মানে কেউ ইচ্ছে করে তার শ্বাস রোধ করেছিল, কিন্তু এই কথা তারা অন্যদের কাছে বলে না, কারণ স্পষ্ট ছিল তাদের মধ্যে কেউ একজন খুনি। ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে কোনো যাত্রী পাইলটকে কেন মারবে, কিন্তু লিসা বলে এখন তাদের এটা বের করতে হবে এবং সমাধান করতে হবে, তারা নিজেদের ছাড়া আর কারোর উপর বিশ্বাস করবেন না। তখন লিসা হঠাৎ অনুভব করে কেউ তাদের কথা শুনছে, তাই সে সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দেয়।
অন্যদিকে ট্রাভেলার ক্রিস্টি এমির কাছে গিয়ে বলে সে জানে ড্যানি আর এমি আসলে হানিমুনে যাচ্ছে না। এবার এমি সত্যি বলে দেয়। সে বলে সে একটা ধনী ব্যবসায়ীর মেয়ে আর ড্যানি ছিল তার বাড়ির ড্রাইভার। কিন্তু তারা একে অন্যকে ভালোবেসে ফেলে, আর যখন তারা বুঝলো তাদের পরিবার এই সম্পর্ক কখনো মেনে নেবে না, তখন তারা দুজনেই বাড়ি ছেড়ে আমেরিকা পালানোর প্ল্যান করে। ক্রিস্টি বুঝতে পারে তারা অন্যদের কাছে মিথ্যে বলেছিল যেন কেউ তাদের সন্দেহের চোখে না দেখে। এদিকে কার্লোস সবাইকে একটা গুড নিউজ দেয়। সে বিমান থেকে একটা জিপিএস এর খণ্ডিত অংশ পেয়েছে। সে বলে যদি এই ডিভাইসটা পাহাড়ের চূড়ায় গিয়ে চালু করতে পারে তাহলে হয়তো সাহায্য পাওয়া যাবে। সিগন্যালটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। কার্লোস বলে ডিভাইসটা যতটুকু নষ্ট হয়েছে সেটা সে পরের দিনের মধ্যেই ঠিক করে দিবে। এটা শুনে সবাই খানিকটা স্বস্তি পায়, কারণ অবশেষে বাইরে বেরোনোর একটা আশার দেখা পেয়েছে। কার্লোস জানায় তার বাবা আগে ইলেকট্রিশিয়ান ছিলেন আর সে বাবার কাছ থেকে এইসব কাজ শিখেছে, কিন্তু সে নিজে একজন ফাইটার হতে চেয়েছে, তাই সে তার বাবার কাজ ছেড়ে দিয়েছিল। তখন জ্যাক বলে ঠিক আছে, আজ কার্লোস জিপিএস ডিভাইস ঠিক করবে আর কাল সবাই মিলে পাহাড়ে উঠে সেটাকে চালু করবে। তখন লিসা একটা খারাপ খবর দেয়। সে জানায় তাদের খাবার চুরি হয়ে গিয়েছে। তারা এখানে আছে মাত্র একদিন হয়েছে, খাবার 3 দিন চলার কথা ছিল, অথচ এখান থেকেই খাবার শেষ হয়ে গিয়েছে। এর কথা শুনে জ্যাক আর ক্রিস্টি তৎক্ষণাৎ বিমানের ভিতরে গিয়ে পরীক্ষা করতে শুরু করে কে খাবার চুরি করেছে। তারা বুঝতে পারে কেউ ইচ্ছে করে রেশন শেষ করেছে। এদিকে জ্যাক দেখতে পায় ক্রিস্টি অনেক প্রফেশনাল ভাবে তদন্ত করছিল। এসব দেখে জ্যাক বলে আপনি কোনো সাধারণ ট্রাভেলার হতে পারেন না, কারণ সাধারণ মানুষ এভাবে তদন্ত করে না। এবার ক্রিস্টি তার সত্যিটা বলে। আসলে সে একজন রিপোর্টার। সে বিভিন্ন দেশের গ্যাং এবং ক্রিমিনালদের পর্দাফাশ করে। এই জন্য সে নিজের সম্পর্কে মিথ্যে বলেছিল। যদি যাত্রীদের মধ্যে কেউ ক্রিমিনাল থাকে সে যেন তার উপর হামলা না করে। মানে এখানে থাকা প্রতিটি মানুষ তার অতীত নিয়ে কিছু না কিছু লুকিয়ে রেখেছিল। এখন যেহেতু তাদের কাছে খাবার আর পানি শেষ হয়ে গিয়েছে, তাই কার্লোসকে জিপিএস ডিভাইস ঠিক করার জন্য রেখে বাকি সবাই জঙ্গলে খাবার আর পানি খুঁজতে বেরিয়ে পড়ে। পথে তারা নীল রঙের কিছু মাশরুম দেখতে পায়। ক্রিস্টি তার রিপোর্টিং অভিজ্ঞতা থেকে তাড়াতাড়ি বুঝে যায় এগুলো বিষাক্ত মাশরুম আর এগুলো খেলে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। সে সবাইকে সাবধান করে যাতে কেউ ভুলেও এগুলো ধরার চেষ্টা না করে। ক্রিস্টি বলে এমন মাশরুম সাধারণত ভিজা জায়গায় হয়, মানে আশেপাশের কোথাও বড় কোনো পানির সোর্স অবশ্যই থাকবে। কিছু দূর গিয়ে তারা সত্যি একটা পুকুর পেয়ে যায়, কিন্তু ওখানের পানি পরিষ্কার ছিল না। তাই পানি খাওয়ার যোগ্য করার উপায় খুঁজে বের করা জরুরি ছিল। হঠাৎ পেছন থেকে গুলির শব্দ আসে। সবাই ভয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। গুলির শব্দ শুনে ওখানে গিয়ে তারা দেখে ডেভিড তার বন্দুক দিয়ে একটা বানর শিকার করেছে যাতে তারা আজ অন্তত খেতে পারে। আসলে ডেভিড আর লিসার কাছে একটা বন্দুক ছিল যা তারা কারো কাছে বলেনি। লিসা বলে তারা কাউকে ভয় দেখাতে চায়নি, তাই তারা এটার কথা লুকিয়ে রেখেছিল। এরপর ডেভিডের শিকার করা বানর রান্না করে সবাই রাতের খাবার খায়। এদিকে ক্রিস্টি আর জ্যাক মিলে পুকুরের পানি পরিষ্কার করার উপায় বের করে ফেলে। এতে করে অন্তত আজকের জন্য খাবার আর পানির সমস্যা মিটে যায়। কিন্তু এমি বানরের মাংস খেতে পারে না, তাই তার ভাগের খাবার যেন নষ্ট না হয় তাই ডেভিড নিজেই ওর খাবার খেয়ে ফেলে। খাবার শেষে জ্যাক সবাইকে জিজ্ঞেস করে আর কারো কাছে কি ডেভিড আর লিসার মতো লুকানো কোনো ঝুঁকিপূর্ণ জিনিস আছে, কারণ এখন সবার সবকিছু জানার অধিকার আছে। তখন কার্লোস নিজের ব্যাগ খুলে দেখায় তার কাছে কেবল তার ফাইটিং মুখোশটাই ছিল, যা তার ফাইটিং পেশার পরিচয় বহন করে। সে বলে কাল তারা জিপিএস ডিভাইসটার মাধ্যমে সাহায্যের সিগন্যাল পাঠাবে, তাই আপাতত তাদের একে অন্যকে নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। কিন্তু সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল হঠাৎ ডেভিডের অবস্থা খারাপ হতে শুরু করে, আর দূর থেকে কেউ একজন অন্ধকারে লুকিয়ে এইসব দেখছিল। তখন সেই রহস্যময় মানুষ তার স্যাটেলাইট ফোন বের করে একটা মেয়েকে কল দেয়। সে বলে তাদের পরিকল্পনা এখন পর্যন্ত পুরোপুরি সফল হয়েছে আর বাকিটা দ্রুত সফল হবে। মানে যাত্রীদের মধ্যে কারো কাছে স্যাটেলাইট ফোন ছিল, তবে সে ইচ্ছে করে সেটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর সম্ভবত শুরু থেকেই সে এইসব করেছে, কিন্তু কেন, এটাই এখন সব থেকে বড় রহস্য। পরের দিন সকালে সবাই লিসার কান্নার আওয়াজে জেগে ওঠে, কারণ রাতেই ডেভিড মারা গিয়েছিল। ডাক্তার কেভিন ডেভিডকে পরীক্ষা করে বলে ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে, মানে খাবারের বিষক্রিয়া হয়েছে। আর সম্ভবত ডেভিডকে কেউ সেই বিষাক্ত মাশরুম খাইয়েছিল যেগুলো তারা আগের দিন জঙ্গলে দেখেছিল। এটা শুনে লিসা রেগে যায়। সে সবাইকে চিল্লিয়ে বলে তাদের মধ্যে কেউ একজন এক এক করে সবাইকে মেরে ফেলেছে, কিন্তু এখনো কেউ বুঝতে পারছিল না এমনটা কেন করবে, কারণ এই 8 জনের মধ্যে কেউ একে অপরকে আগে থেকে চিনে না।
তখন লিসা সবাইকে বলে পাইলটের মৃত্যুও সাধারণ ছিল না। সে তখনই বুঝে গিয়েছিল কেউ ইচ্ছাকৃত তার শ্বাসরোধ করে মেরেছে, কিন্তু তখন কাউকে কিছুই বলেনি যাতে সবাই একে অন্যের সঙ্গে ঝগড়া না করে। তখন লিসার মনে পড়ে এইসব কথা সে ডেভিডকে বলেছিল, আর তখন বুঝেছিল কেউ তাদের কথাগুলো শুনেছে। তার মানে তাদের কথা শুনে ডেভিডকে টার্গেট করেছিল, কারণ ডেভিড সত্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এখন সবাই বুঝতে পারছে যে যখন তারা জঙ্গলে বিষাক্ত মাশরুম দেখেছিল, তখন কেউ চুপি চুপি কিছু মাশরুম নিয়ে এসেছিল, আর রাতে সেগুলো ডেভিডের খাবারে মিশিয়ে দিয়েছিল। তার উপর ডেভিড এমির খাবারও খেয়েছিল। মানে হয়তো আসল টার্গেট এমি ছিল। এবার সবার মধ্যে ভয় ঢুকে যায়, কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হয় তাহলে প্রত্যেকের জীবন ঝুঁকিতে আছে। বিমানটা হঠাৎ করে ক্র্যাশ করে, তারপর একে একে সবাই মারা যেতে থাকায় এটা স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পনা করা একটা ঘটনা। এবার সবাই আলাদা আলাদা থাকতে শুরু করে, কারণ কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছে না। আরেকদিকে ড্যানি এমিকে পাইলটের ফোন দেখায়, যেটা লুকিয়ে রেখেছিল। ফোনে পাইলটের শেষ ভিডিও রেকর্ডিং ছিল। ভিডিওতে পাইলট নিজে বলেছিল এই বিমানে একটা বড় রহস্য লুকানো আছে এবং ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করা হয়েছে। ড্যানি আর এমি ওই ভিডিও সবাইকে দেখায়। এখন সবাই পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এখানে কেউ কলকাঠি নাড়ছে, আর ইতিমধ্যেই দুজনের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। এদিকে কার্লোস জানায় সে জিপিএস ডিভাইস ঠিক করে ফেলেছে। এখন শুধু পাহাড়ের চূড়ায় গিয়ে সেটি চালু করতে হবে। কিন্তু এখন আর কেউ কাউকে বিশ্বাস করছে না, কারণ আসল হত্যাকারী তাদের মধ্যে কেউ হলে সে চাইবে না তারা সাহায্য পাক। জিপিএস চালু হলে সবাই এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবে। এরপর সবাই আলোচনা করে কে পাহাড়ে যাবে আর কে নিচে ক্যাম্পের নিরাপত্তা দেখবে। অবশেষে জ্যাক বলে সে নিচে থেকে ক্যাম্প সামলাবে, আর কার্লোস, ডক্টর কেভিন আর ক্রিস্টি পাহাড়ে গিয়ে জিপিএস ডিভাইস ইনস্টল করবে। এরপর তিনজন ডিভাইস নিয়ে পাহাড়ের দিকে এগোতে শুরু করে। তাদের পরিকল্পনা স্পষ্ট ছিল, যদি তাদের মধ্যে কেউ হত্যাকারী হয়ে থাকে তাহলে বাকি দুজন মিলে ওকে সামলাবে। পাহাড়ে ওঠার সময় কার্লোস চুইংগাম চিবাতে থাকে। তখন ক্রিস্টি ওর গামের র্যাপার দেখে বুঝতে পারে এটি ওই খাবারের অংশ যা আগে চুরি হয়েছে, মানে খাবারটা কার্লোস চুরি করেছিল। এখন ক্রিস্টির মনে সন্দেহ জাগে হয়তো কার্লোস আসল হত্যাকারী, কিন্তু সে এখন কাউকে কিছু বলে না, শুধু কার্লোসের উপর নজর রাখে। সতর্কতার জন্য সে কার্লোসের হাত থেকে জিপিএস ডিভাইসও নিজের হাতে রাখে, কারণ ভয় হচ্ছিল কার্লোস যদি ডিভাইস নষ্ট করে দেয়। তারা তিনজন ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে এগোতে থাকে। প্রায় কয়েক ঘন্টা ওঠার পর অবশেষে তারা পাহাড়ের উপরে পৌঁছায়। তখন হঠাৎ ক্রিস্টির পা ফসকে যায় আর সে পাহাড়ের ধারে কোনো মতে ঝুলে থাকে। চিন্তার বিষয় ছিল জিপিএস ডিভাইসটাও পাহাড়ের ধারে পড়েছিল। যদি ডিভাইসটা নিচে পড়ে যেত তাহলে এখান থেকে বের হওয়া শেষ আশাও শেষ হয়ে যেত। তাই নিজের জীবন ঝুঁকিতে ফেলে ক্রিস্টি প্রথমে ডিভাইসটা ধরে ফেলে। এদিকে কার্লোস আর কেভিন নিজের জীবনের তোয়াক্কা না করে ক্রিস্টিকে উপরের দিকে টানতে শুরু করে। অবশেষে তারা দুজনে মিলে ক্রিস্টি আর ডিভাইস দুটোই বাছায়। এই ঘটনার পর তাদের তিনজনের মধ্যে কিছুটা বিশ্বাস গড়ে ওঠে, কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হতো তাহলে সে তো সহজেই বাকি দুজনকে মেরে ফেলতো। কিন্তু এখন তারা একে অপরের জীবন বাঁচিয়েছে। এরপর কার্লোস জিপিএস ডিভাইসটা ইনস্টল করতে শুরু করে। এদিকে ডক্টর কেভিন ফোনে সিগন্যাল চেক করছিলেন, কিন্তু এখনো নেটওয়ার্ক পাওয়া যায়নি। মানে তাদের শেষ একটাই আশা ছিল ওই জিপিএস ডিভাইস। কিছুক্ষণ পর কার্লোস খুশি হয়ে জানায় ডিভাইস অবশেষে চালু হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যে সিগন্যাল দূর পর্যন্ত পৌঁছে যাবে। তখন সূর্য ডুবে যেতে শুরু করেছে, তাই তিনজনই ক্যাম্পের দিকে ব্যাক করে। অন্যদিকে ক্যাম্পে থাকা অন্যরা এখন একে অপরকে মোটেও বিশ্বাস করতে পারছিল না। লিসা তার বন্দুক দেখিয়ে জ্যাককে তার থেকে দূরে থাকতে বলে, কারণ হাজবেন্ডের মৃত্যুর পর থেকে তার সবার উপর সন্দেহ শুরু হয়েছে। ওদিকে ড্যানি ও এমির উপর রাগ করা শুরু করে। ড্যানি এমিকে বলে এখন থেকে তুমি অন্য কারোর সাথে কথা বলবে না, সবকিছু আমিই সামলাবো। কিন্তু এখন এমির ড্যানির উপরও সন্দেহ হচ্ছে। তার মনে হচ্ছে হয়তো সে নিজের ড্রাইভারের সঙ্গে পালিয়ে বড় একটা ভুল করে বসেছে, কারণ সে ড্যানির অতীত সম্পর্কে কিছুই জানতো না। সে শুধু প্রেমে অন্ধ হয়ে তার সঙ্গে পালিয়েছিল, আর এখন এই জঙ্গলে আটকে মরার মতো অবস্থা হয়েছে। এমির কথা শুনে ড্যানি রেগে চিল্লিয়ে ওঠে। ড্যানি বলে যদি সে না থাকতো তাহলে এমি এতক্ষণে মরে যেত। ড্যানির এই রূপ দেখে এমি ভয় পেয়ে যায়, কারণ সে আগে কখনো তাকে এত রেগে যেতে দেখেনি। এখন এমি নিজের সিদ্ধান্ত নিয়ে মন খারাপ করতে থাকে। সেখানে থাকা চারজনই একে অপরকে সন্দেহের চোখে দেখে। কিছুক্ষণ পর পাহাড় থেকে কেভিন, ক্রিস্টি আর কার্লোস ফিরে আসে।
তারা বলে জিপিএস ডিভাইস সঠিকভাবে চালু হয়ে গিয়েছে, আর ভাগ্য ভালো থাকলে পরদিনের মধ্যে কোনো না কোনো রেস্কিউ টিম সেখানে পৌঁছে যাবে। এরপর সবাই এক অদ্ভুত নীরবতায় রাতের খাবার খায়। সবার মাথায় একটাই চিন্তা ছিল, শুধু যেভাবে হোক পরের দিন পর্যন্ত বেঁচে থাকা। রাত নামতেই সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কার্লোস একাই তার ফাইটিং প্র্যাকটিস শুরু করে দেয়। সে তার প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে চায়। কার্লোস তার স্বপ্ন নিয়ে এতই পাগল ছিল যে এই ভয়ানক পরিস্থিতিতেও তার মন শুধু ফাইটিং প্র্যাকটিসেই ছিল। এ কারণে সে আগের খাবার চুরি করেছিল যাতে তার ডায়েট নষ্ট না হয়। তখন হঠাৎ কার্লোস দেখে সামনে অন্ধকারে কেউ কালো জামায় দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ওই লোকটা কার্লোসের ফাইটিং মাস্ক পরেছিল। কার্লোস কিছু বুঝে ওঠার আগেই সে রহস্যময় লোকটা কার্লোসকে আঘাত করে বসে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কার্লোস মারা যায়। পরের দিন সকালে সবাই ওঠার পর কার্লোসকে কোথাও পাওয়া যায় না। তখন জ্যাক বলে সবার আলাদা আলাদা হয়ে কার্লোসকে খুঁজতে হবে। তখন ডাক্তার কেবিন মনে করিয়ে দেয় যদি জিপিএস ডিভাইস কাজ করত তাহলে রেস্কিউ টিম এতক্ষণে এসে যাওয়ার কথা। তাছাড়া ওরা কেউ জানতো না রাতে কেউ চুপি চুপি জিপিএস ডিভাইসের তার কেটে দিয়েছিল। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো সিগন্যাল বাইরে যায়নি। এর সম্পর্কে এখনো কেউ জানে না। তারা জঙ্গলে কার্লোসকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ খুঁজেও কার্লোসকে কোথাও পাওয়া যায় না। তখন কেভিন আবার বলে ওদের আবার পাহাড়ে গিয়ে জিপিএস ডিভাইসটা চেক করা উচিত। ক্রিস্টিও তার সঙ্গে যেতে রাজি হয়, কারণ এখন কাউকে একা পাঠানো খুব ঝুঁকিপূর্ণ। দুজনে পাহাড়ের দিকে হাঁটতে থাকে। পথে হঠাৎ তারা দেখতে পায় আকাশে অনেক পাখি এক জায়গায় ঘুরছে। এটা দেখে দুজনে মনে করে মেবি ওখানে কিছু একটা হয়েছে। তাই তারা পাহাড়ের দিকে না গিয়ে ওইদিকে এগোতে থাকে। তারা সেখানে পৌঁছে দেখে কার্লোসের লাশ পড়ে আছে। কেউ গতরাতে তাকে খুন করে তার বডি সেখানে ফেলে গিয়েছে। তারপর কেভিন আর ক্রিস্টি ফিরে এসে ক্যাম্পে সবাইকে বলে তারা আরেকজন যাত্রীকে হারিয়েছে। এই ঘটনায় সবাই ড্যানি আর এমিকে সন্দেহ করে, কারণ গত রাতে কার্লোস দুজনের খুব কাছাকাছি ঘুমিয়েছিল। ড্যানি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা কেন এমন কাজ করবে, কিন্তু এখন প্রত্যেকের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, যদি তাদের মধ্যে কেউ একজন খুনি হয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য কি? সে কেন এক এক করে সবাইকে মেরে ফেলছে? তখন ওই লিসা বলে গত রাতে তার বন্দুকের সব বুলেট কেউ চুরি করে নিয়েছে। এখন তার একটা মাত্র বুলেট আছে যা তার পকেটে ছিল। এটা শুনে ডাক্তার কেভিন বলে যখন সে ড্যানি ট্রিটমেন্ট করছিল তখন তার পিঠে একটা ট্যাটু দেখেছিল। আর এমন ট্যাটু সাধারণত স্পেসিফিক কোনো গ্যাং এর থাকে, মানে ড্যানি হয়তো কোনো গ্যাং এর সাথে জড়িত থাকতে পারে। তাছাড়া এমিও তার অতীত সম্পর্কে কিছুই জানতো না, তাই সন্দেহ আরো বাড়ে। কিন্তু ড্যানি বলে এই ট্যাটু সে নিজে করায়নি, তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল এবং সেখানে গ্যাং এর লোকেরা জোর করে তার শরীরে এই ট্যাটু করে দেয়। ড্যানি বলে কারাগার থেকে বের হওয়ার পর সে তার জীবন বদলানোর চেষ্টা করেছে, আর তখন সে এমির বাড়িতে ড্রাইভার হিসেবে চাকরি পায়। সেখানেই তার এমির সাথে ভালোবাসার সম্পর্ক হয়। ড্যানি স্পষ্ট করে বলে সে অপরাধী না এবং সে এসব কিছুই করেনি। পাশাপাশি সে এমিকে জানায় প্রথমে আমার হয়তো তোমার টাকার দিকে নজর ছিল, কিন্তু পরে সত্যি আমি তোমাকে ভালোবাসতে শুরু করি এবং এখন তোমাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এরপর সন্ধ্যা নেমে আসে এবং হঠাৎ জঙ্গলে ঝড় এবং বৃষ্টি শুরু হয়। সবাই দৌড়ে বিমানের ভিতর চলে আসে। ঠিক তখন তারা এমন জিনিস দেখলো যে কারণে হয়তো সবকিছু ঘটেছে। বৃষ্টির কারণে বিমানের ছাদের একটা অংশ ভেঙে পড়ে, আর সেখান থেকে অনেক বড় একটা ব্যাগ নিচে পড়ে যায়। জ্যাক যখন ভালো করে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওই ব্যাগের মধ্যে সাদা রঙের অনেক প্যাকেট ভর্তি ছিল। সবাই বুঝে যায় ওগুলো ড্রাগস, আর ওগুলোর দাম কোটি কোটি টাকা হবে। ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হতে শুরু করে। এয়ারলাইনে আসলে সাধারণ যাত্রীদের ছদ্মবেশে মাদক পাচার হচ্ছিল। মেবি এই কারণেই তাদের ফ্লাইটের টিকিট অন্য ফ্লাইটের তুলনায় অনেক কম দামের ছিল। ড্যানি যেহেতু আগে গ্যাং এর সাথে কাজ করত, তাই খুব দ্রুত বুঝে যায় এটা একটা বড় মাদক চক্রের অপারেশন। সম্ভবত এয়ারলাইনের কোনো গোপন কথা বাইরে ফাঁস হয়ে গিয়েছিল এবং তাই বিমানটিকে ইচ্ছাকৃতভাবে এই জঙ্গলে ক্রাশ করানো হয়েছে। এখন সবাই বুঝতে পারে তাদের মধ্যে একজন খুনি হয়তো এই মাদকগুলো নিজে দখল করতে চায়। তবুও অনেক প্রশ্ন রয়ে যায়। যদি উদ্দেশ্য শুধু মাদক পেয়ে যাওয়া হতো তবে অন্যদের খুন করার কি দরকার ছিল? হঠাৎ এমি ভয় পেয়ে দৌড়ে বিমান থেকে বেরিয়ে আসে। সেভাবে যেই এই কাজ করেছে সে তাদেরও মেরে ফেলবে। ড্যানি সঙ্গে সঙ্গে তার পিছু পিছু দৌড়ায়।
এদিকে কেভিন বলে কারো একা বাইরে যাওয়া উচিত নয়। এরপর লিসা নিজের বন্দুক নিয়ে এমিকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাইরের প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে পরিষ্কারভাবে কিছু শোনা কঠিন হয়ে পড়েছিল। লিসা যখন জঙ্গলে এমিকে খুঁজতে থাকে তখন সে রহস্যময় হত্যাকারী পেছন থেকে তার উপর হামলা করে। সে তাকে একাধিকবার ছুরিঘাত করে। মৃত্যুর আগে লিসা তার মুখ দেখার জন্য মুখোশটি খোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং মুহূর্তের মধ্যে লিসাও মারা যায়। পরের দিন সকালে অন্যরা যখন লিসার মৃতদেহ খুঁজে পায় তখন তাদের খুব মন খারাপ হয়। তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছিল, কিন্তু হত্যাকারী বারবার কাউকে না কাউকে হত্যা করছিল। এখন উপস্থিত প্রত্যেকেই একে অপরকে সন্দেহ করছে, কিন্তু কারো কাছে কোনো প্রমাণ ছিল না। হঠাৎ ক্রিস্টি জ্যাকের দিকে তার বন্দুক তাক করে। সে বলে জ্যাকের জিনিসপত্রের মধ্যে সে লিসার বন্দুক থেকে চুরি করা বুলেট পেয়েছে, অর্থাৎ জ্যাকই আসল হত্যাকারী হতে পারে। কিন্তু ক্রিস্টির কাছে শুধু এটাই একমাত্র প্রমাণ ছিল না, জ্যাকের ব্যাগে একটি স্যাটেলাইট ফোনও খুঁজে পায়। এবার ক্রিস্টি পুরোপুরি নিশ্চিত ছিল যে এই সব কিছুর পেছনে জ্যাকই রয়েছে। তবে জ্যাক নিজেকে নির্দোষ দাবি করে। জ্যাক বলে লিসার বন্দুক থেকে বুলেটগুলো সে বের করেছিল তা ঠিক, কিন্তু সে তা করেছিল কারণ তার মনে হয়েছে লিসা খুনি। সে শুধু অন্যদের রক্ষা করতে চেয়েছিল, কিন্তু স্যাটেলাইট ফোনটি তার ছিল না। জ্যাক বলে আসল খুনি তাকে ফাঁসানোর জন্য ফোনটি তার ব্যাগে রেখেছিল। কেভিন দ্রুত প্রস্তাব দেয় তারা যেন অবিলম্বে ওই স্যাটেলাইট ফোন থেকে সাহায্যের জন্য ফোন করে, কিন্তু ক্রিস্টি বলে সে ইতিমধ্যেই চেষ্টা করেছে। ফোনে পাসওয়ার্ড আছে এবং পাসওয়ার্ড ছাড়া এটা ব্যবহার করা সম্ভব না। যেহেতু ফোনটি জ্যাকের ব্যাগে পাওয়া গিয়েছে, সবাই ধরে নেয় যে শুধু জ্যাকই পাসওয়ার্ডটি জানে, কিন্তু জ্যাক বারবার জোর দিয়ে বলে ফোনটি তার নয় এবং সে পাসওয়ার্ড জানে না। এবার ড্যানি রেগে জ্যাককে আক্রমণ করে। কেভিন তাকে থামিয়ে বলে যদি তারা জ্যাককে মেরে ফেলে তাহলে ফোনটি আর কোনোদিন খুলতে পারবে না এবং তারা বের হতে পারবে না, তাই জ্যাককে বাঁচিয়ে রাখাটা জরুরি। এরপর তারা তাকে বেঁধে ফেলে। বাকি চারজন সিদ্ধান্ত নেয় জ্যাকের কাছ থেকে সত্যিটা বের করতে হবে, এবং শেষ পর্যন্ত এই দায়িত্বটি ডক্টর কেভিনকে দেওয়া হয়। ডক্টর কেভিন আবার জ্যাকের কাছে গিয়ে পাসওয়ার্ড চাই, কিন্তু জ্যাক জোর দিয়ে বলে সে জানে না। বাধ্য হয়ে ডক্টর কেভিন তাকে মারতে শুরু করে। এদিকে ক্রিস্টি, ড্যানি এবং এমি পাহাড়ের জিপিএস ডিভাইসটি পরীক্ষা করতে রওনা হয়। সেখানে পৌঁছে তারা অবাক হয়ে দেখে কেউ জিপিএস ডিভাইসটির তারগুলো খুলে রেখেছে, যার মানে এতক্ষণ ধরে কোনো সিগন্যাল ছিল না। এবার ক্রিস্টি দ্রুত তারগুলো আবার লাগিয়ে দেয় এবং জিপিএস ডিভাইসটি অবশেষে চালু হয়ে যায়। তাদের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায়, যেখানে লোকজন দিনের পর দিন নিখোঁজ বিমানটি খোঁজার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো লোকেশনটি ছিল আমাজন রেন ফরেস্টের এমন একটি অংশে যা মার্কিন সীমান্তের বাইরে পড়ে। উপরন্তু বিমান সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ছিল না, তাই মার্কিন সামরিক বাহিনী সরাসরি সেখানে যেতে পারত না। এদিকে ক্লায়ার নামের একজন সরকারি তদন্তকারী বিমান সংস্থাটির অফিসে এসে পৌঁছায়। তিনি কোম্পানিটির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন, কারণ তাদের একটি বিমান বেশ কয়েকদিন ধরে নিখোঁজ, কিন্তু কোম্পানিটি এ বিষয়ে কাউকে কিছুই জানায়নি। এয়ারলাইনের ম্যানেজার কোরা হাসিমুখে বলেন আপনি নিজের মতো তদন্ত করতে পারেন, কারণ বিমানটি যুক্তরাষ্ট্রের বাইরে ক্র্যাশ হয়েছে এবং সেখানে কেবল মেক্সিকান বাহিনী যেতে পারে। এরই মধ্যে একটি বড় রহস্য উন্মোচন হয়। তদন্তকারী ক্লেয়ার আসলে জ্যাকের স্ত্রী ছিলেন এবং জ্যাক এয়ারলাইনটির বিরুদ্ধে একটি গোপন মিশনে ছিল। সে মাদক পাচার কেলেঙ্কারির তদন্ত করছিল। এ কারণে ক্লেয়ার এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই তথ্যে একটি বিষয় পরিষ্কার করে দেয় জ্যাক আসলে খুনি হতে পারে না, কিন্তু জঙ্গলের বাকিরা এখনো তাকে সন্দেহ করে। ক্রিস্টি জঙ্গলে জ্যাকের কাছে একা আসে। সেও সন্দেহ করতে শুরু করে যে জ্যাককে হয়তো ফাঁসানো হয়েছে। জ্যাক ক্রিস্টিকে বলে যদি সে সত্যি খুনি হতো তবে সে শুধু বুলেট নয়, পুরো বন্দুকটাই চুরি করত এবং সহজে বাকিদের মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি। ক্রিস্টি তার কথা বিশ্বাস করে, তাই সে লুকিয়ে জ্যাকের দড়ি খুলে দেয় এবং তাকে পালিয়ে যেতে বলে, যাতে অন্যরা তাকে আবার নির্যাতন করতে না পারে। পরদিন সকালে অন্যরা যখন জ্যাককে খুঁজে না পায় তখন তারা অবাক হয়ে যায়। ক্রিস্টি এমন ভান করে যেন সে কিছুই জানে না, কিন্তু ড্যানি এবং এমি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ জ্যাক যদি সত্যিই খুনি হয়ে থাকে তবে সে এখন মুক্ত এবং যে কারোর উপর প্রতিশোধ নিতে পারে, বিশেষ করে কেভিনের উপর, যে আগের রাতে তাকে নির্মমভাবে নির্যাতন করেছিল। কেভিন নিজেও ভয় পেতে শুরু করে। এরপর ড্যানি এমিকে নিয়ে অন্যদের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে আর কাউকেই বিশ্বাস করে না। কিন্তু ক্রিস্টি তাকে বোঝানোর চেষ্টা করে বলে সবাই যদি আলাদা হয়ে যায় তাহলে আসল খুনির পক্ষে তাদের মারা আরো সহজ হয়ে যাবে। কিন্তু ড্যানি বলে এতদিন একসাথে থাকা সত্ত্বেও তাদের
তাদের অনেক সঙ্গী মারা গিয়েছে, তাই আলাদা হয়ে যাওয়াই ভালো। এদিকে জ্যাক ক্যাম্প ছেড়ে একা থাকার জন্য অন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে শুরু করে, কারণ ক্রিস্টি ছাড়া বাকি সবাই এখন তাকে খুনি বলে বিশ্বাস করে। এদিকে ড্যানি এমিকে আশ্বাস দেয় সে তার কোনো ক্ষতি হতে দিবে না। সে বলে জিপিএস ডিভাইসটি এখন চালু হয়েছে এবং শীঘ্রই একটি রেস্কিউ টিম এসে পৌঁছাবে, এবং সত্যিই তাই ঘটে। মেক্সিকান সেনাবাহিনী অবশেষে তাদের সংকেত পায়। সেনাবাহিনীর হেলিকপ্টারের একটি দল আমাজন জঙ্গলের দিকে রওনা হয়। এদিকে ড্যানি এবং এমি জঙ্গলে একসাথে বসে আছে, বাকিরা বিভিন্ন দিকে চলে গিয়েছে। হঠাৎ একাধিক গুলির শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। এই শব্দ শুনে বাকিরা সবাই দ্রুত ক্যাম্পে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছে তারা ড্যানি এবং এমিকে মাটিতে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কেউ পেছন থেকে তাদের গুলি করে দুজনকে মেরে ফেলেছে। এখন জঙ্গলে কেবল 3জন মানুষ অবশিষ্ট ছিল, ক্রিস্টি, ডক্টর কেভিন এবং জ্যাক। এবার তিনজনেই সন্দেহের চোখে একে অপরের দিকে তাকায়। এটা এখন স্পষ্ট হয়ে যায় আসল হত্যাকারী এই তিনজনের মধ্যে একজন, অর্থাৎ সে ব্যক্তি শুরু থেকে একে একে সবাইকে খুন করেছে। এদিকে একটি সেনা হেলিকপ্টার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ডক্টর কেভিন, ক্রিস্টি এবং জ্যাক সবাই ভয় ও সন্দেহের সাথে একে অপরের দিকে তাকাচ্ছে। তারা ভাবে তাদের মধ্যেই কেউ এখন আসল খুনি। ক্রিস্টি বিশ্বাস করে যে জ্যাকই আসল খুনি, কারণ সে আগের রাতে তাকে মুক্ত করে দিয়েছিল আর এখন ড্যানি এবং এমি মারা গিয়েছে। অন্যদিকে কেভিন বিশ্বাস করে যে জ্যাক এবং ক্রিস্টি একসাথে কাজ করছে, তা না হলে ক্রিস্টি কাউকে না জানিয়ে রাতে জ্যাককে কেন মুক্ত করবে। এরই মধ্যে মাথার উপর একটি মেক্সিকান সেনাবাহিনীর হেলিকপ্টার এসে পৌঁছায়, কিন্তু কোনো জঙ্গলের কারণে তারা নিচের কিছুই দেখতে পারে না। এরপর তারা বিমানের ধ্বংসাবশেষ খোঁজার জন্য হেলিকপ্টারটি ঘুরিয়ে নেয়। আর এদিকে বেঁচে থাকা তিনজন নিচে একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। যখন ক্রিস্টি জ্যাককে দোষ দিচ্ছে, তখন জ্যাক ডক্টর কেভিনকে সন্দেহ করে, কারণ তিনি একজন ডাক্তার এবং মানুষের সমস্ত দুর্বলতা জানেন। কিন্তু ডক্টর কেভিন মনে করিয়ে দেন কিভাবে তিনি ক্রিস্টিকে পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। যদি তিনি খুনি হতেন তবে তিনি ইচ্ছাকৃতভাবে তাকে মরতে দিতেন। এখন তিনজনেরই নিজস্ব যুক্তি আছে, যা থেকে মনে হতে পারে যে তারাই খুনি, কিন্তু তাদের কাছে এমনও কারণ আছে যা প্রমাণ করে যে তারা খুনি নয়। তারা এই বিষয়গুলো নিয়ে তর্ক করা শুরু করে। ঠিক তখন তারা মাথার উপর দিয়ে একটি সেনা হেলিকপ্টার উড়ে যেতে দেখে। জিপিএস ডিভাইসটি পুনরায় চালু হওয়ার কারণে এর সংকেত সেনাবাহিনীর কাছে পৌঁছায়, কিন্তু উপরে কোনো কুয়াশা নেমে আসায় সেনাবাহিনী নিচের কিছুই দেখতে পাচ্ছে না। তাই হেলিকপ্টারটি পাহাড়ে ক্র্যাশ হওয়া এড়াতে পিছু হটে এবং কুয়াশা কেটে যাওয়ার পর দিন ফিরে আসার সিদ্ধান্ত নেয়। নিচে বেঁচে থাকা তিনজন বুঝতে পারে যে তাদের এখানে আরো সময় অপেক্ষা করতে হবে। তখন জ্যাক বলে সেনাবাহিনী ফিরে আসার আগে তাদের এমন একটি চিহ্ন তৈরি করতে হবে যা আকাশ থেকে দেখা যাবে। কিন্তু ক্রিস্টি ডক্টর কেভিনকে বিশ্বাস করতে অনিচ্ছুক, কারণ ডক্টর কেভিনের কাছে বন্দুক আছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ডক্টর কেভিন তার বন্দুক নামিয়ে রেখে সবগুলি বের করে পুকুরে ফেলে দেয়। সবাই শান্ত হয়ে গেলে ক্রিস্টি প্রস্তাব দেয় তারা পাহাড়ের চূড়ায় গিয়ে শুকনো পাতায় আগুন জ্বালিয়ে সংকেত দিবে। কিন্তু ডক্টর কেভিন জ্যাকের সাথে যেতে চান না, কারণ আগের রাতে তিনি জ্যাককে টর্চার করেছিলেন। যদি জ্যাক সত্যি হত্যাকারী হয় তবে তিনি অবশ্যই প্রতিশোধ নেবেন। তাই কেভিন পরামর্শ মেনে ক্রিস্টি এবং জ্যাক একসাথে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্রিস্টি জ্যাককে মুক্ত করেছে, সে তার সাথে যাবে, এবং সেনাবাহিনী যখন উপর থেকে তাদের দেখতে পাবে তখন তারা তাদের উদ্ধার করতে নিচে নেমে আসবে। ক্রিস্টি এখন এই পরিকল্পনাটি সেফ মনে করে। তারপর জ্যাকের সাথে উপরে উঠতে শুরু করে, তবে টর্চার হওয়ার কারণে জ্যাক ঠিক মতো হাঁটতে পারছিল না। ক্রিস্টি তাকে কিছুক্ষণ রেস্ট নিতে বলে, এবং তারপর তারা জঙ্গলে কিভাবে আটকা পড়েছে তা নিয়ে কথা বলতে শুরু করে। এরপর ক্রিস্টি তাকে বলে যে সে বিশ্বাস করে জ্যাক হত্যাকারী না, বরং কেভিনই হত্যাকারী। তারা দুজন যখন কথা বলছিল, হঠাৎ তারা একটি গুলির শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে আওয়াজটি তাদের ক্যাম্প থেকে এসেছে। তাই কি হয়েছে তা দেখতে তারা দ্রুত ক্যাম্পে ফিরে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা ডক্টর কেভিনকে মৃত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তার পিঠে গুলি করা হয়েছে এবং তার মাথা পুকুরে ডোবা ছিল বলে মাছ তার মুখের কিছু অংশ খেয়ে ফেলেছে। ক্রিস্টি এবং জ্যাক দুজনেই অবাক হয়ে যায়, কারণ যাকে তারা এতক্ষণ খুনি বলে মনে করেছিল তাকে হত্যা করা হয়েছে, এবং কেভিনের মৃত্যুর সময় ক্রিস্টি এবং জ্যাক একসাথেই ছিল। যদি তাদের মধ্যে কেউ একজন খুনি হয়ে থাকে তবে সে কিভাবে কেভিনকে খুন করলো? এই বিশাল জঙ্গলে অন্য কেউ থাকার কোনো প্রশ্নই উঠে না। পরিস্থিতি আগের চেয়ে আরো জটিল হয়ে উঠেছে। তাই তারা বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং সকালে
সকালে পাহাড়ে ফিরে গিয়ে আগুন জ্বালিয়ে সেনাবাহিনীকে সংকেত দেওয়ার কথা ভাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনও পাহাড়ের উপর ঘন কুয়াশা ছিল। তাই তারা জিপিএস ডিভাইসের কাছে বসেছিল, কারণ আজ যে কোনো মুহূর্তে হেলিকপ্টার আসবে। এরপর জ্যাক ক্রিস্টির কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে একজন সরকারি তদন্তকারী যে পুরো বিমান দুর্ঘটনা তদন্ত করতে এসেছে। কেউ খবরটা পেয়ে গিয়েছিল, আর তাই সত্য যাতে প্রকাশ না পায় সেজন্য পুরো বিমানটি ইচ্ছাকৃতভাবে জঙ্গলে ক্র্যাশ করেছিল। জ্যাক তার স্ত্রী ক্লেয়ারকেও এই কথা বলেছিল যে তাকে খুঁজে বেড়াচ্ছে। জ্যাক বলে তার স্ত্রীও তার মতো একজন সরকারি তদন্তকারী, আর তাই সে তাকে খুঁজে বের করার আশা কখনো ছাড়বে না। এদিকে ক্লেয়ার তার মেয়েকে বলে সে তার বাবাকে খুঁজে বের করবে। এরপর সে মেক্সিকোর সেনাবাহিনীকে বিমানটির অনুসন্ধান দ্রুত করার জন্য চাপ দিতে মেক্সিকোতে যায়। পাহাড়ের উপর সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করে। তারপর তারা কাছাকাছি কারো উপস্থিতি টের পায়। ক্রিস্টি জ্যাককে পেছনে থাকতে বলে, কারণ তার পায়ে আঘাত লেগেছে, আর ক্রিস্টি শব্দটা অনুসরণ করে। ঘন কুয়াশা সত্ত্বেও জ্যাক তাকে অনুসরণ করতে থাকে। হঠাৎ কেউ ক্রিস্টির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। দেখা যায় সেই আসল খুনি, যে ক্রিস্টির বন্দুকটা নিয়ে জ্যাকের দিকে এগিয়ে যায়। তার পরনে কালো পোশাক এবং মুখে একটা মুখোশ পরা, যাতে কেউ তাকে চিনতে না পারে। জ্যাক নিজের জীবন বাঁচাতে পিছু হটে। জ্যাক পাহাড়ের একেবারে কিনারায় পৌঁছে যায়। মরার আগে জ্যাক খুনিকে জিজ্ঞেস করে সে বাকি সবাইকে কেন মেরেছে, এতে তার কি লাভ, আর সে আসলে কে। কিন্তু খুনি কিছুই বলে না। তারপর সরাসরি জ্যাককে গুলি করে। দুটি গুলির পর জ্যাক পাহাড় থেকে নিচে পড়ে যায়। শুধু ক্রিস্টি বেঁচে থাকে, কিন্তু সেও প্রায় মৃত। সে জানে খুনি তাকেও মেরে ফেলবে, তাই মরার আগে সে খুনিকে তার মুখ দেখাতে বলে। অবশেষে খুনি তার মুখোশ খুলে ফেলে এবং ক্রিস্টি তার মুখ দেখে অবাক হয়ে যায়। অর্থাৎ এটা কল্পনারও বাহিরে ছিল যে এই আসল খুনি। তারপর খুনি ক্রিস্টিকেও গুলি করে। পরের দিন সকালে সেনাবাহিনী যখন জঙ্গলে আসে ততক্ষণে কুয়াশা কেটে গিয়েছে এবং তারা জিপিএস ডিভাইসের সংকেত খুঁজে পায়। তারা পাহাড়ের নিচে বিধ্বস্ত বিমানটিও খুঁজে পায়। রেস্কিউ টিম ঘটনাস্থলে পৌঁছে দেখে কেউ বেঁচে নেই। তারা বিমানটি এবং এর ভাঙা অংশগুলো পরীক্ষা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সমস্ত প্যাকেট উধাও। প্রশ্ন ওঠে সেগুলো কোথায় গেল। কিছুক্ষণ পর সব ডেড বডি এক জায়গায় সারিবদ্ধভাবে পাওয়া যায়। কয়েকজন তো 2 সপ্তাহ আগেই মারা গিয়েছিল। এরপর সব মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্লেয়ারকে জানানো হয় সেনাবাহিনী বিমান দুর্ঘটনার স্থান খুঁজে পেয়েছে, কিন্তু তার স্বামী জ্যাক সহ কাউকে জীবিত পাওয়া যায়নি। ক্লেয়ার হঠাৎ এই খবর পেয়ে ভেঙে পড়ে। তবে ডেড বডি গ্রহণ করার আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তাই যে সেনা ঘাঁটিতে 9টি ডেড বডি রাখা আছে সেখানে একজন মহিলা ডাক্তারকে ডাকা হয়। মৃত্যুর আসল কারণ জানার জন্য ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে সব ডেড বডি একটি কক্ষে রাখা হয়। এদিকে এয়ারলাইন্সের ম্যানেজার কোরা তাদের উপর নজর রাখছে, কারণ তারও একটি গোপন পরিকল্পনা আছে। কিছুক্ষণ পর ফরেনসিক পরীক্ষার জন্য সেনাবাহিনী থেকে ডেকে আনা ডাক্তারকে পথে থামানো হয়। তাকে কোনো মতে এটা সেটা বলে এবং ইন্টারভিউর নাম করে আটকে রাখা হয়। সে যখন কনফার্ম হয়ে যে ডাক্তার সম্পূর্ণ একা, তখন তাকে গুলি করে মেরে ফেলে এবং নিজে ডাক্তারের বেশ নিয়ে সেনাঘাঁটিতে প্রবেশ করে। সব বডি এখন একটি কক্ষে সংরক্ষণ করা হয়েছে। হঠাৎ ছুরি দিয়ে ব্যাগ কেটে একজন বেরিয়ে আসে, অর্থাৎ তাদের মধ্যে একজন এখনো জীবিত আছে এবং সেই আসল খুনি। অবশেষে আমরা দেখতে পাই সে হলো ডক্টর কেভিন। এটাই গল্পের সবচেয়ে বড় মোড় এবং সে এক এক করে সব লাশের ব্যাগ খুলতে শুরু করে। এদিকে কোরা ওই ডাক্তারের আইডি ব্যবহার করে ভিতরে প্রবেশ করে। সে বাহানা দিয়ে বলে পুরো প্রসেস একা সম্পূর্ণ করতে হবে, তাই তার সাথে একজন সেনা সৈন্য পাঠানো হয়। মর্গে পৌঁছানোর পর তারা দেখে লাশের সব ব্যাগ ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছে। সৈন্যটি এটা কে করেছে তা দেখার জন্য চারপাশে তাকায়। কেবিন পেছন থেকে এসে তাকে একগুছিতে অজ্ঞান করে দেয়। কেবিনকে এতদিন পর দেখে কোরা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এতে আমরা বুঝতে পারি তারা শুরু থেকে এই পরিকল্পনা করেছিল। ডক্টর কেভিনের লক্ষ্য ছিল বিমান থেকে মাদকের প্যাকেটগুলো উদ্ধার করা। তাই সে একে একে সবাইকে হত্যা করে এবং লাশের ভেতরে মাদকের প্যাকেটগুলো লুকিয়ে রাখে। এর কারণে যখন সেনাবাহিনী পৌঁছায় তারা কিছুই খুঁজে পায়নি, কারণ প্যাকেটগুলো ইতিমধ্যে লাশের ভিতরে লুকানো ছিল এবং কেভিন নিজেও ডেড বডির বেশে একই ব্যাগে লুকিয়েছিল। এরপর তারা বডিগুলো থেকে প্যাকেটগুলো বের করে। এদিকে ক্লেয়ার সেনাঘাঁটিতে পৌঁছায়। সে তার স্বামী জ্যাকের মৃতদেহ শনাক্ত করার কথা বলে, কিন্তু তাকে অপেক্ষা করতে বলা হয়। ভেতরে কোরা এবং কেভিন সব বডির ব্যাগ খালি করে সেগুলোর উপর রাসায়নিক ঢেলে দেয় এবং প্রমাণ ধ্বংস করার জন্য পুরো ল্যাবে আগুন লাগিয়ে দেয়। বাইরে ক্লেয়ার এবং সৈন্যরা
তারা যখন ভেতরে যাচ্ছিল তখন বিশাল বিস্ফোরণ ঘটে এবং সবাই আগুন নেভানোর কাজে লেগে পড়ে। এসবের মধ্যে কোরা এবং কেবিন একটি গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে কিছু সৈন্য এখনো তদন্ত করছে যে মুখোশ পরে কে সবাইকে হত্যা করেছে, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না। হঠাৎ তারা নিচ থেকে একটি সরাসরি সংকেত পায়। ওটা জ্যাকের, যে দুইবার গুলিবিদ্ধ হয়ে পাহাড় থেকে পড়েও বেঁচে গিয়েছিল। কুয়াশার কারণে গুলিগুলো তার শরীর পুরোপুরি ভেদ করতে পারেনি এবং পড়ার সময় সে একটি গাছে আটকে গিয়েছিল, যে কারণে সে বেঁচে যায়। জ্যাক তার সানগ্লাস ব্যবহার করে সংকেত দেয় যে সে বেঁচে আছে। অপরদিকে ক্লেয়ার জ্যাকের সুখে কাতর। তারপর তাকে জানানো হয় যে তার স্বামী বেঁচে আছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেন সে বিপদমুক্ত। জ্যাক পরে জানতে পারে ডেড বডির লিস্টে ডক্টর কেবিন নামে কেউ ছিল না। তখনই সে বুঝতে পারে যে আসল হত্যাকারী ছিল কেবিন, যে সবাইকে খুন করে ডেড বডির ভেতরে মাদক লুকিয়ে পাচার করতে একটি ভুয়া পরিচয় ব্যবহার করেছিল। জ্যাক এবং সেনাবাহিনী কোরার বাড়ির দিকে রওনা হয়। এদিকে কেভিন এবং কোরা তাদের পরিকল্পনা সফল হওয়ায় উল্লাসিত। তবে কেভিন জানে না যে জ্যাক এখনো বেঁচে আছে এবং সবকিছু বুঝে ফেলেছে। কেভিন কোরার খাবারে বনো মাশরুম মিশিয়ে ধীরে ধীরে তাকে বিষাক্ত করে তোলে এবং কোরা মারা যায়। নেশাগ্রস্ত কেভিন একটি ছোট বিমানে করে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে থামাতে গুলি চালায়। গুলিটি বিমানের জ্বালানি ট্যাঙ্কে লাগলে সেটি লিক হয়ে যায় এবং বিমানটি সজোরে নিচে পড়তে শুরু করে। অবশেষে বিমানটি ঠিক সেই জায়গাতে ক্র্যাশ হয় যেখানে প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল এবং ডক্টর কেবিন ঠিক সেই জায়গাতে মারা যায় যেখানে সে সবাইকে হত্যা করেছিল। গল্পটি এখানেই শেষ হয়। দেখা হচ্ছে পরের গল্প নিয়ে। আনটিল দেন, বাই বাই।